হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনার্স কর্নার। আমি সুবিনয়। এই ভিডিওতে আমরা অ্যান ইন্ট্রোডাকশন রিটেন বাই কমলা দাস, এটি আমাদের এই কবিতার অর্থাৎ অ্যান ইন্ট্রোডাকশন কবিতার এটি আমাদের সেকেন্ড ভিডিও। আগে আমি একটি ভিডিওতে এই কবিতাটির বেশ কয়েকটা ইম্পর্টেন্ট লাইন এবং অনেকটাই আমি এই কবিতাটা ডিসকাস তোমাদের করে দিয়েছি। তো তোমরা যারা আগে আগে আমার সেই ভিডিওটি দেখোনি তারা সেই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা আজকে এই পার্ট বা এই অংশটি বুঝতে পারবে। তো দেখো, এর আগে আমরা অ্যান ইন্ট্রোডাকশন কবিতাটির ইম্পর্টেন্ট ডেটস এবং অনেক এই কবিতাটার স্ট্রাকচারাল ইনফরমেশন ডিসকাস করেছি। আমরা কমলা দাসের জীবনী সম্পর্কেও ডিসকাস করেছি এবং কয়েকটা এই কবিতাটার অনেক ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা ডিসকাস করেছি। তো আজকে চলো, যেখানে আমরা শেষ করেছি তারপর থেকে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো দেখো, এর আগে আমরা লাস্ট ডিসকাস করেছিলাম যে কবি যেখানে আমাদের নিজের ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে যে ভাষায় তিনি কথা বলেন সেই ভাষাটা তার আপনার বা নিজের হয়ে যায়। সেই ভাষা কখনোই আর বিদেশি থাকে না। যখন কবি লেখালেখি করতেন ইংলিশে, অনেকেই তাকে অনেক টোকা দিতেন এবং বলতেন যে তুমি যেহেতু একজন ভারতীয়, তুমি কেন ইংরেজিতে লেখালেখি করো, বা তোমার লেখা ইংরেজিটা অনেকটা বিকৃত, অনেকটা অপরিপক্ক ভাষায় তুমি লেখালেখি করো। তো সেই নিয়ে আমাদের আহ কমলা দাস বলেছেন যে যে না, যে ভাষায় তিনি লেখালেখি করেন সেটা কখনোই কৃত্রিম বা অপরিপক্ক হতে পারে না, কারণ সেই ভাষাটার ত্রুটি, সেই ভাষাটার বিভিন্ন রকমের প্রবলেম তার আপন হয়ে যায় যখন সেই ভাষায় মানুষ লেখালেখি করে। ঠিক আছে? তাই এরপর থেকে দেখো, not the deaf blind speech of trees in storm or of monsoon clouds or of rain or the incoherent muttering of the blazing funeral pyre। এই পর্যন্ত আমাদের আগের আমরা ডিসকাস করেছিলাম। তারপর থেকে দেখো কবি কি বলছেন, প্রকৃতির কিছু অন্ধ শক্তির সঙ্গে নিজের ভাষাকে তুলনা করে কবি পার্থক্য বুঝিয়ে দিচ্ছেন। কিরকম? ঝড়ো বাতাসে গাছের আর্তনাদ, বর্ষার মেঘ বা বৃষ্টির গর্জন, কিংবা শ্মশানের চিতার জ্বলন্ত আগুনের অসংলগ্ন বিড়বিড় শব্দ, এগুলির মধ্যে কোনো স্বজ্ঞাত মন বা অর্থ থাকে না। কিন্তু কবির ভাষা অন্ধ বা বধির নয়, এটি পুরোপুরি চেতনাদীপ্ত এবং মানুষের গভীর অনুভব ও যন্ত্রণাকে নিখুঁতভাবে ধারণ করতে সক্ষম। এর মাধ্যমে কবি তার ভাষাকে সমাজের আরোপিত কাঠামোর ঊর্ধ্বে এক স্বাধীন সত্তা হিসাবে প্রতিষ্ঠান করেছেন। ঠিক আছে? তো এই হচ্ছে কবির বক্তব্য। আর কবি কি বলেছেন, I was child and later they told me I grew, for I became tall, my limbs swellowed, and one or two places sprouted hair. I was child, আমি শিশু ছিলাম, and later এবং পরবর্তীকালে told me, অনেকেই বলল, লোকেরা, সমাজ আমাকে বলল যে আমি নাকি বড় হয়ে গেছি। for I became tall, যেহেতু আমি শারীরিক দিক থেকে আমি লম্বা হচ্ছিলাম, তাই সমাজের বিভিন্ন লোক আমাকে বলল যে আমি বড় হয়ে গেছি। মাই লিম্বস swellowed, আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেগুলা ফুলে 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 ফেপে উঠতে লাগলো। and one or two places sprouted hair, এবং কয়েক জায়গায় বয়ঃসন্ধি কালের যে চিহ্ন, অর্থাৎ এদিক ওদিকে বিভিন্ন জায়গায় আমাদের কবির চুল গজিয়ে ওঠে, অর্থাৎ যে পিউবিক হেয়ার বা বয়ঃসন্ধিকালের যে চুল তা কিন্তু লেখিকার শরীরে ধরা পড়ে। আসলে এখানে আমাদের কবি বলতে চাইছেন যে কবি তার শৈশবের দিনগুলির কথা স্মরণ করছেন। ঠিক আছে? তিনি নিজে বুঝতে পারেননি যে তিনি কবে বড় হয়েছেন। সমাজ বা চারপাশের মানুষ তাকে মনে করিয়ে দিয়েছে যে তিনি আর ছোট নয়। তার শরীর লম্বা হয়েছে, হাতে পায়ের পেশি ও গড়ন পরিবর্তিত হয়েছে এবং শরীরের নির্দিষ্ট কিছু স্থানে বয়ঃসন্ধির লক্ষণ বা চুল গজিয়েছে। এর মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে নারীর শারীরিক পরিবর্তন বা বড় হয়ে ওঠাটা তার নিজের ইচ্ছায় হয় না, বরং এটি একটি জৈবিক প্রক্রিয়া যা বাইরের পৃথিবী ও সমাজ লক্ষ্য করে। নেক্সট লেখিকা কি বলছেন, when I asked for love, not knowing what else to ask for, he drew a youth of 16 into the bedroom and closed the door। তাহলে কি হলো, যখন তিনি বড় হয়ে গেলেন, একটু আগেই বলেছেন, যেটা তার হাতে ছিল না,
এটা স্বাভাবিক প্রক্রিয়া বড় হওয়াটা, আর সমাজ বা লোকজন মেয়েদের এই বড় হওয়াটা আগে লক্ষ্য করে এবং বড় হতে হতেই মেয়েদের বিয়ে দিয়ে দাও, এই মেন্টালিটি এখানে ব্যক্ত করতে চাইছেন। তো যখন তার বিয়ে হয়ে গেল তখন তার চাওয়া পাওয়া নিয়ে কারো মাথা ব্যথা রইল না, তিনি কি চান সেটা কেউ তাকে জিজ্ঞাসা করলো না আর। ঠিক আছে, দেখো কি বলছে, when I asked for love not knowing what else to ask, আমি তো বিয়ের পর ভালোবাসাই চেয়েছিলাম, আমি তখন বুঝতাম না বা জানতাম না আর কি চাওয়া উচিত। ঠিক আছে, কারণ তিনি তখন বয়সে খুব কম ছিলেন। তাই তার স্বামী কি করলো, তাকে কি করলো, এই ইউথ অফ 16, মাত্র 16 বছর বয়সের আমাদের লেখিকাকে বেডরুমে নিয়ে গেল এবং দরজা বন্ধ করে দিল, অর্থাৎ তার সাথে মানে শারীরিক সম্পর্কে তাকে লিপ্ত করায়। এবং তার মনের ইচ্ছা কি, একটা 16 বছরের মেয়ের মনের ইচ্ছা কি, সেটা আর কেউ জানতে চাইলো না বা জানার প্রয়োজন রইল না। তাই এখানে লেখিকা কি বলেছেন, এখানে কবি তার অল্প বয়সে, মাত্র 16 বছর বয়সে বিয়ের নির্মম বাস্তবতার দিকে ইঙ্গিত করেছেন। অবুঝ ও কমল বয়সে তিনি কেবল একটু ভালোবাসার সন্ধান করছিলেন, যা একজন কিশোরীর সহজ মনস্তাত্ত্বিক চাহিদা, সবাই চাই সেই জিনিসটা। কিন্তু সমাজ বা পরিবার তাকে ভালোবাসার প্রকৃত অর্থ বোঝানোর বদলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে জোর করে ঘরের ভেতর বন্ধ করে দিল, অর্থাৎ তার বিয়ে দিয়ে দিল। ঠিক আছে, আর তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছিলাম কমলা দাসের অতি অল্প বয়সে 16 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। ঠিক আছে, এটি তার জীবনের এক মর্মান্তিক মোড়, যেখানে তার শৈশব ও কৈশোরকে কেড়ে নেওয়া হয়। অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়াটা সেই যুগের যে একটা প্রচলন, সেই প্রথাকে এখানে মানে নগ্ন করে দিয়েছেন লেখিকা, তার ভাষার তীব্রতায় সেটা ফুটে উঠছে। আর কি বলছেন কবি, হি ডিড নট বিট মি বাট মাই স্যাড ওম্যান বডি ফেল্ট সো বিটেন। তাহলে তার যে স্বামী, সে ডাইরেক্ট কিন্তু তাকে মারামারি করেনি। দেখো কবি বলছেন হি ডিড নট বিট মি, সে আমাকে সহজাত যে মারামারি হয়ে থাকে সেরকমের মারামারি আমাদের মধ্যে হয়নি। বাট মাই স্যাড ওম্যান বডি ফেল্ট সো বিটেন, কিন্তু আমার এই যে নারী সুলভ যে শরীর, সেটা যেন অনেক কষ্ট পেয়েছিল এই নতুন বিয়ে হওয়ার পর। এটি কবিতার অন্যতম মর্মস্পর্শী একটি লাইন। কবি পরিষ্কার বলেছেন যে তার স্বামী তাকে শারীরিক প্রহার বা মারধর করেননি, কিন্তু তা সত্ত্বেও তার অবুঝ কিশোরী নারী শরীরটি ভেতরে ভিতরে এমন এক চরম আঘাত ও যন্ত্রণার মুখোমুখি হয়েছিল যে তা প্রহারের চেয়েও বেশি কষ্টের মনে হয়েছিল। এই লাইনটিতে একটি অসম ও জোরপূর্বক চাপিয়ে দেওয়া বৈবাহিক সম্পর্কের কারণে মানসিক ও শারীরিক অবসাদের গভীর প্রকাশ ঘটেছে। ঠিক আছে, তারপর লেখক কি বলছেন, দ্য ওয়েট অফ মাই ব্রেস্ট এন্ড womb crushed me, I shrank pitifully। খুব সুন্দর লাইন। কবি বলছেন দ্য ওয়েট, ভার, অফ মাই ব্রেস্ট, আমার বুকের ভার, এন্ড womb, আমার যে গর্ভাশয়, আমার যে গর্ভ, তার ভার আমাকে কি করলো, আমাকে একেবারে থেতলে দিল। ঠিক আছে, আমি একেবারে সংকুচিত হয়ে পড়লাম। তাহলে দেখো আপাতত ভাবে এটা মনে হতে পারে যে শরীর শরীর কখনোই মানুষকে ক্রাস্ট করতে পারে না, ফুলে ওঠা শরীর। কিন্তু এইখানে একটা খুব সুন্দর হাইপারবোল ফিগার অফ স্পিচ ইউজ করে লেখিকা এই জিনিসটা আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। কবি নারী শরীরের জৈবিক পরিবর্তন এবং মাতৃত্বের সামাজিক ও শারীরিক চাপকে এক বিশাল বোঝার সঙ্গে তুলনা করেছেন। হঠাৎ করে বড় হয়ে যাওয়া শরীর এবং তার সঙ্গে যুক্ত হওয়া নারী সুলভ এবং জৈবিক দায়িত্বের ভার তার অবুঝ মনকে পিষে ফেলেছিল। সমাজ কর্তৃক অতিকালীন বয়সে নারীর উপরে চাপিয়ে দেওয়া এই পরিণতির মুখে দাঁড়িয়ে তিনি মানসিক ভাবেই একেবারেই ছোট ও অসহায় হয়ে পড়েছিলেন। তাই তিনি বলেছেন শ্র্যাঙ্ক পিটিফুলি। এর মাধ্যমে কবি পুরুষতান্ত্রিক সমাজে একজন অপ্রস্তুত কিশোরীর বৈবাহিক ও পারিবারিক বলয়ে আটকে পড়ার ট্র্যাজেডি তুলে ধরেছেন। যখন একটা কম বয়সের মেয়েকে বিয়ে দেওয়া হয়, তখন তার শরীর কিন্তু শারীরিক সম্পর্কের জন্য প্রস্তুত থাকে না অল্প বয়সে। প্লাস যে একটা বড় চাপ সমাজে, সেটা হচ্ছে মাতৃভার। ঠিক আছে, তা একটা কম বয়সের মেয়ের প্রজননের জন্য তার শরীর প্রস্তুত থাকে না, এবং একজন মায়ের যে দায়িত্ব সেইটা নেওয়ার জন্য একটা কম বয়সের মেয়ের শরীর প্রস্তুত থাকে না। তা সত্ত্বেও সমাজে মেয়েটির বিয়ে দেওয়া হয়, তা সত্ত্বেও মেয়েটির উপর বিভিন্ন রকমের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। দেন
I wore a shirt and my brother's trousers, cut my hair short and ignored my womanliness. এবার আমরা দেখতে পাচ্ছি কবির প্রতিবাদী রূপ। ঠিক আছে, তিনি প্রতিবাদে কি করলেন? বৈবাহিক জীবনের চাপ ও নারী সুলভ পরিচিতির বেড়াজাল হাঁপিয়ে উঠে কবি কৈশোরে এক তীব্র ও দৃশ্যমান বিদ্রোহ করেছিলেন। তিনি তিনি কি করেছিলেন? তিনি মেয়েদের চেনা পোশাক ফেলে দিয়ে গায়ে শার্ট অর্থাৎ পুরুষদের মতো জামা কাপড় এবং ভাইয়ের ঢিলাঢালা প্যান্ট পরেছিলেন, চুল ছোট করে কেটে ফেলেছিলেন এবং সমাজের চোখে কাঙ্ক্ষিত সেই প্রচলিত যে নারীত্ব সেই সম্পূর্ণটাকে তিনি উপেক্ষা করেছিলেন। এটি পুরুষতান্ত্রিক সমাজের জেন্ডারের গতানুগতিক ভূমিকা এবং মেয়েদের উপর চাপিয়ে দেওয়া রূপের বিরুদ্ধে কবির প্রথম বড় শারীরিক এবং মানসিক প্রতিবাদ। তো এইভাবে তিনি প্রতিবাদ করেছিলেন, ছেলেদের শার্ট পরে, তার ভাইয়ের প্যান্ট পরে এবং চুল ছোট করে কেটে, এবং কমপ্লিটলি নিজের যে উমেনলিনেস অর্থাৎ তার যে নারীত্ব সেটাকে ইগনোর করেছিলেন। তারপর ড্রেস ইন সারিজ, বি গার্ল, বি ওয়াইফ, দে স্যাড। কিন্তু প্রবলেম হয়ে গেল, অনেকেই সমাজের লোক তাকে এটাতে খোঁটা দিতে আরম্ভ করলো। সবাই কি বললো? সমাজের তথাকথিত অভিভাবক ও নীতি টানুবাদীরা কি করলেন? তার এই বিদ্রোহে মেনে নিতে পারেনি। তারা তাকে কঠোর নির্দেশ দিয়েছিল, মেয়েদের মতো শাড়ি পরো, ভালো মেয়ে হয়ে থাকো এবং অনুগত স্ত্রীর ভূমিকা পালন করো, একজন ভালো ওয়াইফ হও। এর মাধ্যমে কবি সমাজ কর্তৃক নারীদের জন্য নির্ধারিত পোষ্য ও ছাঁচে বাঁধা রূপের কথা তুলে ধরেছেন, যে সমাজ ডিসাইড করে মেয়েরা কি পরবে কি পরবে না, কেমন থাকবে কেমন থাকবে না, এটা এই পুরুষতান্ত্রিক সমাজ ডিসাইড করে। খুব বড় প্রশ্ন। নেক্সট, বি এমব্রয়ডারার, বি কুক, বি কুইরেলার উইথ সার্ভেন্টস। তাহলে মেয়েদের কি কি কাজ করা উচিত পুরুষতান্ত্রিক সমাজ সেটাও নির্ধারণ করে দেয়। মেয়েদের উপযুক্ত কাজ হলো বাড়িতে বাসন মাজা, খাবার তৈরি করা, এমনকি বিভিন্ন ওই কাপড় দিয়ে সুতোর যে কাজ সেই কাজগুলো করা। সমাজ একজন নারীকে ঘরের ভিতরে ঠিক কি কি কাজ করতে দেখতে চায় তার এক নিখুঁত ও ব্যঙ্গাত্মক তালিকা এখানে দেওয়া হয়েছে। সমাজ চায় নারী কেবল ঘরের কোণে বসে সূচি শিল্প বা এমব্রয়ডারি করবে, রান্নাঘরে রান্না করবে কিংবা বাড়ির কাজের লোকেদের সঙ্গে তুচ্ছ বিষয়ে ঝগড়াঝাটি করাটাই হবে তার দৈনন্দিন কাজ। তাহলে একটা মেয়ের দৈনন্দিন কাজ বলতে বিভিন্ন রকমের কাপড়ের কাজ করা, কাপড়ের উপর নকশা বানানো, সেলাই করা এবং রান্না করা এবং অযথা সার্ভেন্টদের সাথে বা কাজের লোকেদের সাথে লড়াই করা, এই হচ্ছে একটা নারীর দৈনন্দিন কাজ। অর্থাৎ বুদ্ধিভিত্তিক বা স্বাধীন কোনো সত্তা নয়, কেবল এক গৃহবন্দী সেবিকা হিসেবেই নারীকে সমাজে দেখতে চেয়েছে। নেক্সট, ফিট ইন, বিলং, ক্রাইড দ্য ক্যাটেগরাইজার্স। খুব সুন্দর লাইন। কারা এই ক্যাটেগরাইজার্স? দেখো, এবং তারা কি বলতে চায় দেখো। এই লাইনগুলিতে সমাজপতিদের, যাদেরকে কবি বলেছেন ক্যাটেগরাইজার্স, যারা মানুষকে সমাজকে বিভিন্ন ভাগে ভাগ করতে চায়, যারা ধর্মের নামে মানুষ সমাজকে ভাগ করে, সমাজের সেই সমস্ত লোকেদের এখানে ক্যাটেগরাইজার্স বলেছে, যারা সমাজকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে। ধর্মের নামে বলো, সমাজের বিভিন্ন রীতিনীতির নামে বলো, লিঙ্গ নির্ধারণের দিক দিয়ে, সব দিক থেকে যারা সমাজকে ভাগ করতে চায়। ছেলে মেয়েদের ব্যাপার আলাদা, বিভিন্ন ধর্মের মানুষের রহন সহন আলাদা হবে, ব্রাহ্মণদের রহন আলাদা হবে, অন্য ধর্মের লোকের রহন আলাদা হবে। তো সেই তাদেরকে বলেছেন কবি এখানে ক্যাটেগরাইজার্স। তো এই লাইনগুলিতে সমাজপতিদের ভণ্ডামি ও মানসিক চাপের তীব্র সমালোচনা রয়েছে। তারা বারবার কবির উপর চাপ সৃষ্টি করত যাতে তিনি সমাজের বেঁধে দেওয়া ছাঁচে নিজেকে খাপ খাইয়ে নেন, যেটাকে কবি বলেছেন ফিট ইন, এবং তাদের নিয়মের ভেতরেই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখেন। সমাজের এই তথাকথিত রক্ষণশীল শ্রেণী চায় না কোন নারী তার নির্ধারিত গণ্ডি ভেঙে বাইরে বেরিয়ে আসুক। তারপর দেখো কি বলছে, ডোন্ট সিট অন ওয়ালস অর পিপ ইন থ্রু আওয়ার লেস ড্রাফট উইন্ডোজ। সমাজ চায় না নারীরা আমাদের সমাজের যারা সমাজপতি, যারা ক্যাটেগরাইজার্স, তাদের বিভিন্ন বিষয়গুলোতে নাক গলাক। কোন সমাজপতি, সমাজের কোন মানুষই চায় না মেয়েরা সমাজের সব বিষয়ে নাক গলাক। তাই বলছে এই নাইলগুলির আগে অংশের ঠিক ধারাবাহিকতা। সমাজপতি ও রক্ষণশীল মানুষেরা চাচ্ছিল কবি যেন সমাজের সমস্ত নিয়ম কানুন মেনে তাদের দলে যোগ দিন। সমাজ তাকে কড়া ভাষায় সতর্ক করে দিচ্ছে যে তিনি যেন দেওয়ালের উপর বসে বা
ঘরের জানলার লেইসের পর্দার ফাঁক দিয়ে ভেতরে উকি মেরে বাইরের বা ভেতরের অন্দরমহলের ভণ্ডামিগুলো লক্ষ্য যেন না করে। অর্থাৎ সমাজ চায় না কোনো স্বাধীন চেতা নারী তাদের গোপনীয়তা বা রক্ষণশীল ব্যবস্থার ত্রুটিগুলি বাইরে থেকে দেখে ফেলুক বা প্রশ্ন তুলুক। ঠিক আছে, সমাজ সব সময় সবকিছু নিজেদের মতো করে সুরক্ষিত ও পর্দার আড়ালে রাখতে পছন্দ করে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তারপর দেখো কবি কি বলছেন, বি এমি অর বি কমলা অর বেটার স্টিল বি মাধবী কুট্টি, ইট ইজ টাইম টু চুজ এ নেম এ রোল, ডোন্ট প্লে প্রিটেন্ডিং গেমস। তাহলে কি বলছেন এখানে কবি, সমাজ ও চারপাশের মানুষেরা তাকে বিভিন্ন নামে ডাকতে বা বিভিন্ন খোপে ফেলতে চায়। কেউ ডাকতে চায় এমি বলতে, কেউ বা তাকে কমলা ডাকে, আবার তার নিজের আঞ্চলিক পরিচিতিতে তিনি মাধবী কীর্তিও। আমি আগেই বলেছি দেখো মাধবী কীর্তি তার পেন নেম ছিল। হ্যাঁ, তারপরে কি সুরাইয়া একটা নাম ছিল তার, এমি বলে ডাকতো তাকে সবাই। তো সমাজ তাকে বিভিন্ন নামে বিভিন্ন রূপে বিভক্ত করে দিতে চায়। সমাজ তাকে বলছে যে কোনো একটা নাম বা ভূমিকা বেছে নিতে, কিন্তু কবি এই ভনিতা বা মেকি খেলা খেলতে পরিষ্কার অস্বীকার করছেন। ঠিক আছে, আর কবি কি বলেছেন, ডোন্ট প্লে এট স্কিজোফ্রেনিয়া অর বি এ নিম্ফো, ডোন্ট ক্রাই এম্বারেসিংলি লাউড ওয়েন জিল্টেড ইন লাভ। তাহলে কি বলছে, ডোন্ট প্লে এট স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়া হচ্ছে এক ধরনের মানসিক ব্যাধিগ্রস্ত লোককে বলা হয় স্কিজোফ্রেনিয়া। ঠিক আছে, মানসিক বিকারগ্রস্ত রোগকে বলা হয় স্কিজোফ্রেনিয়া। তাহলে কি বলতে চাইছে, আর কি বলছে, নিম্ফো, নিম্ফো শব্দের অর্থ হচ্ছে বাজে চরিত্রের মেয়ে। ঠিক আছে, তাহলে সমাজ তাকে মানসিক রোগগ্রস্ত বা চরিত্রহীন হিসাবে দেখে দিতে চায়। সমাজ চায় না যে প্রেমে প্রতারিত বা প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি প্রকাশ্যে লজ্জাজনক ভাবে বা জোরে কেঁদে নিজের দুঃখ জাহির করুক। সমাজ সবসময় চায় নারীরা যেন তাদের আবেগ নিয়ন্ত্রণ করে ও চুপচাপ মুখ বুজে সহ্য করে। তাহলে সমাজ কি চায় না, সমাজ চায় না কোনো মেয়ে যদি ভালোবাসায় ধোঁকা পায় বা যদি কোনো মেয়ে ভালোবাসায় যদি কষ্ট পেয়ে থাকে, কোন রকমের তার জীবনে দুঃখ পেয়ে থাকে, তাহলে তার উচিত নয় সবার সামনে জোরে জোরে কান্নাকাটি করা বা প্রকাশ্যে সেই জিনিসটা নিয়ে আসা। একটা মেয়ের উচিত সব কষ্ট মুখ বুঝে সহ্য করা। এটাই বলতে চাইছে। নেক্সট, I met a man, loved him, call him not any name. He is every man who wants a woman, just as I am every woman who seeks love. কবি কি বলছে, কবি জীবনের এক কঠিন ও সর্বজনীন সত্য তুলে ধরেছেন। তিনি এক পুরুষের প্রেমে পড়েছিলেন, কিন্তু সেই নির্দিষ্ট ব্যক্তির নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সেই পুরুষটি হলো এমন যে কোনো পুরুষ যে একজন নারীকে পেতে চায়। ঠিক যেমন কবি নিজে সেই সমস্ত নারীদের একজন যার জীবনে একটু ভালোবাসার তৃষ্ণা নিয়ে বেঁচে থাকে। এটি নারী ও পুরুষের সম্পর্কের একটি চিরন্তন ও বিশ্বজনীন রূপ। ঠিক আছে, তাহলে কবি বলতে চাইছে তিনি অন্যান্য মেয়েদের থেকে আলাদা নয়, তিনিও অন্যান্য মেয়েদের মতো ভালোবাসা পেতে চেয়েছিলেন একজন পুরুষের কাছে। ঠিক আছে, নেক্সট, ইন হিম দ্য হাংরি হেস্ট অফ রিভার্স, ইন মি দ্য ওশিয়ানস টায়ারলেটস ওয়েটিং। খুব সুন্দর লাইন। তাহলে কি বলছে, আমি যাকে বিয়ে করেছিলাম, যে পুরুষকে যার কাছে আমি ভালোবাসা চেয়েছিলাম, তার কাছে ভালোবাসাটা আমি পাইনি, উল্টা হয়েছে। কারণ আমি যাকে বিয়ে করলাম, যার কাছে আমি ভালোবাসা চাইলাম, তার মধ্যে কি ছিল, তার মধ্যে ছিল একটা নদীর মতো ক্ষুধার্ত অভিলাষা। কারণ সে আমাদের কমলা দাসের শরীরটি চেয়েছিল, তাই তার মধ্যে ছিল নদীর মতো ক্ষুধার্ত ভাব। আর কমলা দাস ছিলেন কিরকম, ওশিয়ানস টায়ারলেস, তিনি ছিলেন একজন ক্লান্তহীন গভীর মহাসমুদ্রের মতো, যে যার মধ্যে ছিল ভালোবাসার খিদা। ক্লিয়ার? তাহলে পুরুষ ও নারীর স্বভাবের এক অপূর্ব রূপক ব্যবহার করা হয়েছে এখানে। খুব সুন্দর একটা মেটাফর ইউজ করেছে। ঠিক আছে, এখানে খুব সুন্দর ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, যেটা হচ্ছে মেটাফর। যেখানে আমাদের কমলা দাস নিজেকে বলেছেন হাংরি হেস্ট অফ রিভার্স, অর্থাৎ ক্ষুধার্ত নদী, আর তার লাভারকে বলেছেন বা তার স্বামীকে বলেছেন কি, সরি ভুল বললাম, তিনি তার স্বামীকে বলেছেন একজন মানে ক্ষুধার্ত নদী, আর নিজেকে বলেছেন মহাসমুদ্রের মতো ক্লান্তিহীন এবং গভীর। ঠিক আছে, তো মেটাফর ইউজ করেছেন। আর কি বলছে, হু আর ইউ, আই আস্ক ইচ এন্ড এভরিওয়ান, দ্য অ্যান্সার ইজ ইট ইজ আই। আর নারীর অপেক্ষা হলো
কবি কি বলছেন, পুরুষ ও নারীর স্বভাবের এক অপূর্ব রূপক ব্যবহার করা হয়েছে এখানে। পুরুষের প্রেমের তাড়না ও আকাঙ্ক্ষা হলো নদীর মতো চঞ্চল এবং ক্ষুধার্তের মতো দ্রুতগামী, আর নারীর অপেক্ষা হলো মহাসমুদ্রের মতো ক্লান্তিহীন ও গভীর। কবি যখন সবাইকে প্রশ্ন করেন তোমরা আসলে কে, তখন উত্তর ঘুরিয়ে ফিরিয়ে তার নিজের কাছে এসে পৌঁছায়, সেটি আর কেউ নয়, সেটি আমি নিজেই। অর্থাৎ কবি এই সমাজকে আলোচনা করে বলছেন যে সমাজে যখনই আমি কাউকে জিজ্ঞাসা করি যে কে তুমি, আমার লাইফে ইন্টারফেয়ার করতে চাইছো, তখন উত্তর পান তো কবি কি, আমি। তাহলে সমাজে সবাই নিজেকে আমি বলেই কবির উপর মানে কন্ট্রোল করতে চায়। Anywhere and everywhere I see the one who calls himself I. In this world he is tightly packed like the sword in its sheath. কবি দেখতে পান যে এই পৃথিবীর সর্বত্রেই সেই একই অহংকারী আমি, অর্থাৎ সেই পুরুষতান্ত্রিক সত্তা বিরাজমান, যে খাপের মধ্যে থাকা ধারালো তরোয়ারের মতো শক্ত করে নিজেকে মুড়ে রাখে এবং প্রয়োজনে আঘাত হানতে প্রস্তুত থাকে। ঠিক আছে। It is I who drink lonely drinks at 12 midnight in hotels of strange town. It is I who love. It is I who make love and then feel shame. It is I who lie dying with a rattle in my throat. খুব সুন্দর লাইন এগুলো, দেখো কবি কি বলছেন। এই লাইনগুলিতে জীবনের নগ্ন ও বাস্তব অভিজ্ঞতাগুলো সাহসের সঙ্গে স্বীকার করা হয়েছে। রাতের গভীর অন্ধকারে অপরিচিত শহরে কোনো হোটেলে একাকী মদ্যপান করা, একাকী হাসা, প্রেম করা এবং তারপর সমাজের ভয়ে মনে অপরাধ বোধ বা লজ্জা অনুভব করা, সব কিছুর কেন্দ্রে রয়েছে তিনি নিজেই। এমনকি জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর সময় গলার যে ঘড় ঘড় শব্দে একা ধুকে ধুকে মরে যাওয়াটাও তার নিজের অভিজ্ঞতা। এর মাধ্যমে কবি তার জীবনের সমস্ত ভালো মন্দ পাপ পুণ্যের পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চান, যে তার লাইফে ভালো হোক আর মন্দ হোক, যা হয়েছে সেটা তার নিজের দায়িত্বে হয়েছে, তার জন্য তিনি একমাত্র দায়ী আর অন্য কেউ নয়। তারপর কবির সেই বিখ্যাত লাইন, যে লাইনগুলা পরীক্ষার সময় প্রশ্নে বারবার আসে, কি বলছেন, আই এম সিনার, আই এম সেন্ট, আই এম দ্য বিলাভেড এন্ড দ্য বিট্রেড, I have no joys that are not yours, no eggs which are not yours, I too call myself I. খুব সুন্দর লাইন, এগুলা হচ্ছে কবিতার শেষ কয়েকটা লাইন। কবি কি বলছেন, কবি বলেছেন কবিতার এই চরম ও শক্তিশালী উপসংহারের কবি সমস্ত দ্বৈততাকে ভেঙে একাকার করে দিয়েছেন। তিনি একই সঙ্গে পাপী, দেখো বলছে আই এম সিনার, অর্থাৎ আমিই হচ্ছি পাপী, এন্ড আই এম সেন্ট, আর আমিই হচ্ছি সাধু। ঠিক আছে। তিনি একই সঙ্গে পাপী এবং একই সঙ্গে তিনি পবিত্র। তিনি কারো কাছে পরম ভালোবাসার পাত্রী, আবার নিজেরই প্রতারণার শিকার। ঠিক আছে। বলছে আই এম দ্য বিলাভেড এন্ড আই এম দ্য বিট্রেড, কারো কাছে আমি ভালোবাসার পাত্রী, আবার আমি এই প্রতারণার শিকার। তার কোনো আনন্দ বা বেদনা এমন নয় যা সাধারণ মানুষের বা পাঠকদের অজানা। সবার জীবনেই তো এক সুতোই গাথা, সমস্ত সামাজিক বেড়া ও পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনিও সগর্বে নিজের অস্তিত্ব ঘোষণা করেন। আই টু কল মাইসেলফ আই, আমিও নিজেকে আমি বলে সগর্বে পরিচয় দিই। তাহলে সমাজের থেকে তিনি কিন্তু আলাদা নন। তার এমন কোনো খুশি নেই যে খুশিটা তোমরা না পেয়ে থাকো। সবাই যে খুশি পেয়েছে তিনিও সেই খুশি পেয়েছেন এই জীবনে, সবাই যে দুঃখ যন্ত্রণা পেয়েছেন তিনিও সেই দুঃখ যন্ত্রণা পেয়েছেন লাইফে। তাহলে তিনিও সমাজের একজন। সমাজের বিভিন্ন পুরুষতান্ত্রিক সমাজে কেউ যদি তাকে জোর করে ভয় দেখানোর চেষ্টা করে যে আমি বলছি তুমি এরকম করো, বা আমি আমি বলে তাকে যদি কেউ ভয় দেখায়, তাহলে কমলা দাস এর ক্ষেত্রে একদম উঁচু গলায় বলেছেন যে সমাজে সবার যদি আমি বলার ক্ষমতা আছে তাহলে তারও ক্ষমতা আছে, তিনিও কিন্তু সমাজেরই একজন, তাই তিনি সগর্বে নিজেকে আমি বলে পরিচয় দিতে চান। ঠিক আছে। আশা করি কবিতাটা তোমরা বুঝতে পারলে। ভালো লাগলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই সেমিস্টার অর্থাৎ তোমাদের লাস্ট ইয়ার এসকেবি ইউনিভার্সিটির লাস্ট ইয়ারে যদি তোমরা কেউ পড়াশোনা করছো, অন্যান্য কবিতাগুলি এবং টেক্সট আমি লাইন বাই লাইন পড়াই। আমি সপ্তাহে 3 দিন ক্লাস নিয়ে থাকি। যদি কেউ ক্লাস করতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই।